দেশের রাজনৈতিক সংস্কৃতি বলে যে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসে ততই রাজনৈতিক দলগুলোর যে কৌশল কিংবা নানা সমীকরণ তাদের যে বিভিন্ন পরিকল্পনা সেগুলো আসলে ধীরে ধীরে সামনে আসতে থাকে। সাধারণ জনসাধারণও সেগুলো আসলে জানতে পারেন। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনের ফেব্রুয়ারিতে। তো এরই মধ্যেই আমাদের রাজনৈতিক যে মাঠ সেটি উত্তপ্ত হয়ে উঠেছে এবং গত কয়েকদিনে নানা ঘটনার মধ্যে একটি আলোচনা খুব বেশি করে সামনে আসছে। সেটি হচ্ছে কিছু গত কয়েক মাস আগে গঠন হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা হচ্ছে একীভূত হতে যাচ্ছে, একটি রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এমন একটি আলোচনা খুব বাজারে চলছে। তো আমরা সেটি নিয়ে একটু জানার চেষ্টা করেছি। আমরা দুপক্ষেরই দুই দলেরই শীর্ষ নেতাদের সাথে কথা বলে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, যে আসলে খোঁজার চেষ্টা করেছি যে আসলে কি হতে যাচ্ছে। তো শুরুতেই যদি একটু আলোচনায় আসি যে এই প্রস্তাবটা যে দুটি দলকে একটি দলের ব্যানারে নিয়ে আসা, এটা আসলে কিভাবে এলো। তো আমরা শুরুতেই কথা বলেছি গণ অধিকার পরিষদের যে শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের সাথে। মূলত ঘটনা শুরু হয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ আগে একটি বিক্ষোভ মিছিলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আহত হয়েছিলেন এবং তিনি এখনও চিকিৎসাধীন। তো তার এই আহত হওয়ার পরেই মূলত এই যে এনসিপিকে প্রস্তাব দেওয়া হয় যে গণ অধিকার পরিষদের সাথে একই ব্যানারে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য, এবং এই প্রস্তাবটি এসেছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকেই। এটির কারণ আমরা জানতে পেরেছি যেটি, যে মূলত গণ অধিকার পরিষদের নেতারা মনে করছেন যে যেহেতু গণ অধিকার পরিষদের ব্যানারেই একসময় এনসিপির অনেক নেতারাই রাজনীতি করেছেন এবং হচ্ছে তাদের মতাদর্শ এক, তাই তারা মনে করেন যে রাজনীতির মাঠে একই মতাদর্শের যে নেতারা আছেন তারা আসলে একটি দলের অধীনে থাকলে বরং সেটি ভালো এবং সেটি জনসাধারণকে আসলে সিদ্ধান্ত নিতে সুবিধা করে দিবে। তো এই যখন তাদের পরিকল্পনা, তার পাশাপাশি আরও একটি বড় বিষয় এখানে কাজ করেছে গণ অধিকার পরিষদের নেতাদের জন্য, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে বা দল হিসেবে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তারা আসলে বলতে চাচ্ছেন যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে বাংলাদেশের জনসাধারণের জন্য ভোটের মাঠে একটি শূন্যতা তৈরি হয়েছে। তারা আসলে বলতে চাচ্ছে যে মধ্যমপন্থী দল হিসেবে যারা রাজনীতি করেন তাদের মধ্যে বৃহত্তম একটি দল হচ্ছে বিএনপি এবং আরেকটি ছিল হচ্ছে আওয়ামী লীগ। সো আওয়ামী লীগ আসলে এখানে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে যে ঘটনাটি ঘটেছে, যে ভোটারদের জন্য মধ্যমপন্থী একটি দলের খুব বেশি শূন্যতা তৈরি হয়েছে। তো সেই শূন্যতা আসলে তারা উপলব্ধি করে তারা ভেবেছেন যে কেন নয়, যে একই মতাদর্শের যারা আছেন তারা যদি ছোট ছোট দলগুলোকে একীভূত করে একটি যদি বড় দল হিসেবে আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট করা যায়। আর আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট অর্থ তারা বোঝাতে চেয়েছেন যে মধ্যমপন্থী আরও একটি বড় দলের আবির্ভাব ঘটানো, এটিকে তারা আসলে এমফেসাইজ করেছেন। তো এরপরই তারা মূলত প্রথমেই জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে তারা আসলে প্রস্তাব দিয়েছেন যে একটি দলের ব্যানারে আসলে সবাই আসতে পারে কিনা। তো সেই আলোচনা শুরু হওয়ার পর থেকে আমরা যতদূর জেনেছি এনসিপিও এই বিষয়টিকে খুব ইতিবাচক হিসেবেই নিয়েছেন। তারা আসলে এরপর থেকে তাদের মধ্যে দফায় দফায় টেবিল বৈঠক চলছে, কিভাবে আসলে এই দল গঠন করা যেতে পারে, নাম কি হবে, কারা কারা এর সাথে থাকবেন, কে কি পদ পাবেন, এই বিষয়গুলো মূলত এই মুহূর্তে প্রাইমারি পর্যায়ে আছে এবং হচ্ছে আলোচনা চলছে। আমরা মূলত গণ অধিকার পরিষদের যে নেতারা আছেন, বিশেষ করে রাশেদ খান, তার সাথে কথা বলেছি। তার কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আসলে শুধুমাত্র কি এনসিপিকে সঙ্গে নিয়ে আরেকটি নতুন দল করতে চাইছেন, নাকি এখানে আরও অন্য দলের এখানে সম্পৃক্ততা থাকবে। তো রাশেদ যেটি আসলে পরিষ্কার করে বলেছেন, তাদের পরিকল্পনা হচ্ছে মূলত অনেকগুলো দল নিয়ে, সেটা ছোট থেকে মাঝারি থেকে ছোট, যারা হচ্ছে মধ্যম পন্থার রাজনীতি করতে চান বাংলাদেশে, তাদের সবাইকে যতদূর সম্ভব
যারা এই একই মতাদর্শের হবেন, যারা আসলে বাংলাদেশে পজিটিভ রাজনীতি করতে চাইবেন, তাদের যতদূর সম্ভব সবাইকে সম্পৃক্ত করে বড় একটি দল তৈরি করা। তো এখানে এই যখন এই আলোচনা চলছে এনসিপির সঙ্গে, প্রথমেই তারা এনসিপিকে অ্যাপ্রোচ করেছেন এবং এনসিপিও এটাকে খুব ইতিবাচকভাবেই আসলে গ্রহণ করেছে। এবং যে বিষয়টা হয়েছে, আলোচনার প্রাথমিক পর্যায়ে প্রথম একটি বিষয়ে আসলে একটু দ্বিমত তৈরি হয়েছে। সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ যেটা চাচ্ছে যে অনেকগুলো মাঝারি এবং ছোট দলকে নিয়ে তারা বড় একটি দল আসলে করতে চান। একইভাবে এনসিপির নেতারা মনে করছেন যে এখানে আসলে অনেক দলের সম্পৃক্ততা আসলে প্রয়োজন নেই। তারা চাচ্ছেন যে এখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদ এবং এনসিপি দুটি দল মিলে একটি দল তারা আসলে গঠন করবেন। যেহেতু তাদের নেতাদের সাথে আমরা কথা বলে এই তাদের আপত্তির কারণটা আমরা জানতে চেয়েছিলাম। তারা যদিও অফিসিয়ালি কোনো কথা আমাদের সাথে বলেননি, যদিও অফ দ্য রেকর্ড তারা যেটুকু শেয়ার করেছেন সেটা বলা চলে এরকমটাই যে তারা মনে করছেন যে যদি এখানে অনেকগুলো দলের ছোট ছোট দলের সম্পৃক্ততা চলে আসে, সেক্ষেত্রে দেখা যাবে কি যে অনেক ধরনের সুবিধাভোগী যারা আছেন তারা হচ্ছে ভবিষ্যতে এখানে সুবিধা নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে দলে ভাঙনের সৃষ্টি হতে পারে। আরও একটি যে বিষয় তারা আসলে গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক ধরনের বিভাজন দেখা যাচ্ছে। তো এখন যদি মানে সবাইকে এখানে সম্পৃক্ত করার চেষ্টা চলে, তাহলে সেই বিভাজনগুলো সামনে আরও স্পষ্ট হবে। তো সেক্ষেত্রে এই যে নতুন একটি দল গঠন করার যে প্রক্রিয়া, সেটি আসলে ব্যাহত হবে। আমরা আসলে পরবর্তীতে আরও কিছু বিষয় আমরা জানার চেষ্টা করছি যে এই যে নতুন দল গঠন করার প্রক্রিয়া, সেটার মধ্য দিয়ে আসলে দলের নাম, পদ পদবি এগুলো আসলে কীভাবে কি ঠিক করা হবে সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করেছি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে এই বিষয়গুলো আসলে আরও পরের আলোচনা। এখন প্রাইমারিভাবে যেখানে যে আলোচনা চলছে সেখানে যে মতানৈক্য তৈরি হয়েছে এটাকে আসলে তারা আগে দূর করতে চান, যে একাধিক দলের যে সমন্বয়ের সংশ্লিষ্টতার যে বিষয়টি আসছে তার আগে সেটিকে নিশ্চিত করতে চান। আর পাশাপাশি গণ অধিকার পরিষদের আরও কিছু নেতা তারা আসলে মনে করেন, তারা সরাসরি যদিও এগুলো কিছু বলছেন না, কিন্তু তাদের মধ্যে একটি বিষয় আছে যে তারা মনে করছেন যে এনসিপির নেতারা এই মুহূর্তে নতুন দল গঠন হলে কার কি পদ হবে, কিংবা কিভাবে হচ্ছে এই পরবর্তীতে পার্টির কার্যক্রম চলবে, কিংবা নামটা কি হবে, কিংবা প্রতীকটা কি আসবে, এগুলো নিয়ে তারা বেশি কনসার্ন। সেই কারণে বৃহৎ স্বার্থটা আসলে তারা আসলে ভাবতে পারছেন না। তো সবশেষ আমরা যে আলোচনায় আসতে চাই সেটা হচ্ছে এই আলোচনা বা হচ্ছে এই সিদ্ধান্তের জায়গাটুকু চূড়ান্ত একটি ফলাফল আমরা কবে জানতে পারবো। মূলত এখন যে বিষয়টি আমরা এই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কাছে। তিনি আমাদেরকে যেটা বলেছেন, আলোচনা এটি একটি প্রস্তাব দেওয়া হয়েছে, এটি সফলও হতে পারে, বিফলও হতে পারে। যদি সব ক্ষেত্রে একটা সমানভাবে একটা সমঝোতা আসে তাহলে দল হবে, হয়তোবা এটিও বিফলে যেতে পারে। তবে আমরা যেটা বুঝতে পারছি যে এই মুহূর্তে নুরুল হক নূর তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। সেখান থেকে তিনি সুস্থ হয়ে ফিরে আসলে তিনি হয়তো একদম চূড়ান্ত ফলাফলের জন্য যে বৈঠক সেটি করে একটি সিদ্ধান্তে হয়তো পৌঁছাতে পারবেন। তো আমরা এই ছিল আজকের আমাদের বিশ্লেষণ। আমরা নিয়মিত রাজনৈতিক এবং হচ্ছে বিভিন্ন ঘটনার বিশ্লেষণ আমরা চর্চায় তুলে ধরব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।